আমরা এমন একটা জিনিস না, যেমন ডেমোক্রেসি আলাদিনের চেরাগ ঘষা দিলে একটা গণতন্ত্র হয়ে গেল। তো আমাদের দেশের মানে যে কোনো মানে ডেমোক্রেটিক এক্সারসাইজটা দু ধরনের। একটি হলো আমরা বলি যে গভর্নেন্স, সিস্টেম অফ গভর্নেন্স, মানে আমরা বলি প্রেসিডেন্সিয়াল সিস্টেম, মানে পার্লামেন্টারি সিস্টেম। এটা একটা সিস্টেম। গণতন্ত্র একটা ডেমোক্রেসি সিস্টেম। এই সিস্টেমটা অবশ্যই নির্ভর করে আরেকটি প্র্যাকটিসের উপরে, যেটাকে আমরা বলি এ ওয়ে অফ লাইফ, বিহেভিয়ারালিজম। এই বিহেভিয়ার যদি ডেমোক্রেটিক না হয়, তাহলে পরে গণতন্ত্রে উত্তরণ কোনো ক্রমেই সম্ভব নয়, সহজ নয়। আমরা আমাদের দেশ থেকে যদি উদাহরণ নেই, তাহলে পরে আমাদের তথাকথিত জাতির পিতা শেখ সাহেব, উনি নাকি 23 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। 23 বছর পরে যখন গণতন্ত্র তার হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি কি বললেন? মানে আমিত্বের একটা মানে আমি বললাম গাড়ির চাকা ঘুরবে না, ঘুরলো না। এই আমিত্বের পরে তিনি একটি শাসনতন্ত্র রচনা করার জন্য ডক্টর কামাল হোসেনকে নির্দেশ দিলেন। ইন্ডিয়ান স্টাইলে সেই শাসনতন্ত্র তৈরি হলো। সেখানে মানে হিউম্যান রাইটস এর, বেসিক রাইটস এর একটা নিশ্চয়তা ছিল। কিন্তু তার পরের বছরই স্পেশাল পাওয়ার অ্যাক্ট ঢুকিয়ে এবং ইমার্জেন্সি রুলস ঢুকিয়ে সেটিকে নষ্ট করে দিলেন, বা প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স। অর্থাৎ একটার পর একটা কালা কানুন করে যে ডেমোক্রেটিক যে এক্সারসাইজ, সেটাকে উনি নষ্ট করে দিলেন। অবশেষে সবাই আমরা জানি যে মানে বাকশাল করলেন এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। তার মাধ্যমে তিনি বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করলেন। তার মানে হচ্ছে এই যে তিনি যা বিশ্বাস করেন তা বলেননি, যা বলেন তা বিশ্বাস তা করেননি। অর্থাৎ গণতন্ত্র তার মজ্জায় ছিল না। কি করে একজন তথাকথিত জাতির পিতা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, কোথায় সিরাজ শিকদার? আবার আমার মনে আছে, আমি 1974 সালে 7ই মার্চে উপস্থিত ছিলাম। মানে 7ই মার্চ উদযাপন উপলক্ষে যে জনসভা আহ্বান করা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আমি নিজে পার্সোনালি উপস্থিত ছিলাম। এবং মানে তিনি বললেন, একটু একটু ছেলে নট টিপলে দুধ বেরোয়, রাজনীতি করে, আমার মধ্যে কথা বলে, বেশি বাড়াবাড়ি করো না, লাল ঘোড়া দাবড়ে দেবো। এই ছিল গণতন্ত্রের ভাষা। সুতরাং আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এই কথাটা, যে গণতন্ত্র কনসেপ্ট হিসাবে, ধারণা হিসাবে, অ্যাপ্রোচ হিসাবে একটা ভিন্ন জিনিস, এবং এটি অবশ্যই লিডারশিপের উপর নির্ভর করে। তো আমি যেটা মনে করি যে মানে আমরা যেভাবে তথাগত ভাবে বলি যে আমাদের গণতন্ত্রের পিলার্সগুলো কি, ফ্যাক্টরসগুলো কি? প্রথমত হচ্ছে লিডারশিপ, যেটা আমি এখনই এইমাত্র উদাহরণ দিলাম। দ্বিতীয় হলো পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির মধ্যে পলিটিক্যাল পার্টি ঈশ্বর গণতন্ত্রের যদি চর্চা না করে, তাহলে পরে সে তো পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিক দাবি করতে পারে না। ওই একই কথা, মানে বাংলাদেশে যে 2-3টে রাজনৈতিক দল আছে, সেটি মানে উত্তরাধিকার সূত্রে লিডারশিপ নির্ণীত হয়, এবং সেখানে গণতন্ত্রের চর্চা একেবারে শূন্য। এবং কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে মানে মিসেস অমুককে মানে দায়িত্ব দেওয়া হলো, তিনি সব কিছু করবেন। তার মানে হচ্ছে যে ওই প্রকারান্তরে এক নেতা এক দেশ অবস্থা হয়ে যায়। পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থা এই, যারা গণতন্ত্রের চর্চা করে, মানে ইনার পার্টি এক্সারসাইজ করে, তাদেরকে মানুষ মানে আদর্শিক রাজনৈতিক দল বলে, এবং কমিউনিস্ট পার্টি, জামাত ইসলামীকে মানে লোকেরা বলে যে ক্যাডার বেসড পার্টি। ডেমোক্রেটিক সিস্টেমটা অন্তত আছে, প্রতি বছর বছর তাদের মানে নির্বাচন হয়, কিন্তু অধিকাংশ লোকের কাছে তাদের তারা ম্যাস পার্টি নয়। এবং এই যে চমৎকার একটি গণতান্ত্রিক ব্যবস্থা আছে, তারা যে তাদের লিডারশিপ যে চেঞ্জ, কমিউনিস্ট পার্টি এবং জামাত ইসলামীর এই যে মানে একটা নির্দিষ্ট সময়ান্তরে সুনির্দিষ্ট নীতিমালার ভিতরে নির্বাচন হয়, এটাও এনকারেজ করা, বা এটা বলা, বা এটার স্বীকৃতি দেওয়া লোকেরও সংখ্যাও নাই। মানে মানে আমি ধন্যবাদ দিই মানে রওনক জাহানকে। রওনক জাহান রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রধান ব্যক্তিত্ব বাংলাদেশে। তিনি এই কয়েক বছর আগে একটা বই লিখেছেন, পলিটিক্যাল পার্টিস। তো পলিটিক্যাল পার্টিসে তিনি দেখাইছেন যে ডিসিশন মেকিং প্রসেস এবং ডেমোক্রেটাইজেশন মানে কোন পার্টির কি অবস্থা। তবে আমার কাছে ভালো লাগছে যে উনি জামাত ইসলামের অবস্থাটাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছেন। এখন বিএনপির যে অবস্থাটা, সেটাকেও তিনি বলেছেন যে আগের যে সরকারি পার্টি ছিল, বিএনপি যে পার্টি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট, হ্যাঁ,
এখন এটা মানে জনগণের পার্টি হচ্ছে, অন্তত এটা উনি স্বীকার করেছেন। তো পলিটিক্যাল পার্টি পরে আমাদের যে তৃতীয় যে ফ্যাক্টরটি আসে সেটা হলো সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি, আমাদের সিভিল সোসাইটির অবস্থা তো এরকম যে তারা মানে ওই স্টেটের যে আমরা পলিটিক্স সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে এখন এই কথা বলা হয় যে পলিটিক্স ইজ নাথিং বাট দি অ্যালোকেশন অফ রিসোর্সেস। সম্পদের কর্তৃত্বপূর্ণ বন্টনের নামই হচ্ছে রাজনীতি, অথরিটেটিভ অ্যালোকেশন অফ রিসোর্সেস। এই যে রিসোর্সেসের পার্ট অ্যান্ড পার্সেল হওয়ার জন্য আমাদের সিভিল সোসাইটি উদ্গ্রীব হয়ে থাকে এবং প্রকৃত অর্থেই সিভিল সোসাইটি পলিটিক্যাল পার্টির একটি অর্গান হিসাবে কাজ করে, যেটি 17 বছরে আমরা দেখেছি। এবং এর আগেও মানে বিএনপি জামাত আমলেও আমরা মানে অতটা নগ্নভাবে, অতটা ঘৃণ্যভাবে তাদের সমর্থন করতে দেখিনি, কিন্তু ওই প্রবণতাটা ছিল। এটি একটি পলিটিক্যাল পার্টি, এই যে প্ল্যাটফর্মটি হচ্ছে এটি পার্ট অ্যান্ড পার্সেল অফ মানে সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটি এক্সারসাইজটা যদি সম্প্রসারিত করা যায়, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক বিভিন্ন পর্যায়ে, তাহলে পরে বড় ধরনের একটা চাপ সৃষ্টি হতে পারে। আনফর্চুনেটলি বাংলাদেশে এটি অনুপস্থিত। তো এই অনুপস্থিতির পূরণটা মানে মানে তোমরা যে উদ্যোগ নিয়েছো সেজন্য আবারও ধন্যবাদ দিতে হয়। এগুলো আমাদের যে গণতন্ত্রের কিছু লক্ষ্য আছে, যেমন ধরুন আমরা বলি মানে সেপারেশন অফ পাওয়ার্স, বলি রুল অফ ল, কনস্টিটিউশনালিজম, এগুলোকে এনশিওর করার জন্য যে সংস্কার প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামটি আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদের এত আশা আকাঙ্ক্ষা, এত চাপ, এত আন্দোলন সংগ্রাম সত্ত্বেও সেটি মুখ থুবড়ে পড়েছে। এটি এখন একটি মানে একটা 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 অচল অবস্থার মধ্যে চলে গেছে, এই কারণে যে যারা রুলিং এলিট তারা এই সংস্কারটি চাচ্ছে না। আসলে ইনিয়ে বিনিয়ে মানে সংস্কারের পক্ষে তারা কেউ কেউ কথা বলেন বটে, কিন্তু সে কথাটি আসল কথা নয়। মানে ক্ষমতাই হচ্ছে আসল কথা, এবং ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা হাতে পাওয়ার জন্য মানে গণতন্ত্র গোল্লায় যাক, মানে সংস্কার গোল্লায় যাক, মানে কিছুই না হোক তাতে কিছু আসা যায় না, কিন্তু ক্ষমতাটি সবচেয়ে মানে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে ক্ষমতা, আমার মতে এই যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা, ক্ষমতা তো সবাই যাবে, কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতা যাওয়ার জন্যই চেষ্টা করে, চিন্তা করে, কার্যকর পদক্ষেপ গ্রহণে কর্মসূচি দেয়, ম্যানিফেস্টো দেয়, কিন্তু এটি একটি রুলস থাকতে হবে। একটি মানে আমরা যেমন খেলার মধ্যে একটা রুলস দেই না, রুলস একটা খেলা, রুলস অনুযায়ী, নিয়ম কানুন রীতিনীতি অনুযায়ী রুলস থাকে, এবং একজন রেফারি খেলাটা পরিচালনা করে, ইলেকশন কমিশন খেলাটা পরিচালনা করবে। কিন্তু এই রুল অফ লয়ে আমরা কোনো ক্রমেই, রাজনৈতিক দলগুলো কোনো ক্রমেই বিশ্বাস করতে রাজি নয়। সেখানে ওই ক্ষমতা প্রয়োজন, অর্থাৎ ক্ষমতা তো একটা, ক্ষমতার যে আকাঙ্ক্ষা সেটি যদি মানে নেগেটিভ আকার ধারণ করে, সেটি যদি তীব্রতা অর্জন করে, তাকে আমরা বলবো সেটাকে ফ্যাসিস্ট ক্যারেক্টার। এই ফ্যাসিস্ট ক্যারেক্টার কি শুধুমাত্র শেখ হাসিনার মধ্যেই ছিল তা নয়। এই ফ্যাসিস্ট ক্যারেক্টারটি বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে এমনভাবে গ্রথিত হয়েছে যে সেখানে একজন কর্মী থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ নেতা পর্যন্ত তারা মানে ফ্যাসিজমের ভাষায় কথা বলেন। এবং এইটাই আগামী যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে ঠিক আছে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে, তৃণমূল পর্যায়ে ডিসি ওসিকে নিরপেক্ষ থাকতে হবে, তাদেরকে আইন মেনে চলতে হবে, তাদেরকে মানে সৎ সুন্দর মানে যথাযথ আচরণ করিতে হইবে, এতে কোনো সন্দেহ নয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মাইন্ডসেট, অর্থাৎ যেখানে যে রাজনৈতিক দল ক্ষমতাসীন তারা ফেসিবাদের মতো আচরণ করছে, এবং সবাই শঙ্কিত যে নির্বাচনটি সঠিকভাবে হয় কিনা, নির্বাচনটি মানুষের যে মনোভাব, নির্বাচন মানেই হচ্ছে যে ওই মানুষের মনোভাব প্রদর্শন করা। আমরা বলি আগে যে শেখ হাসিনা নামের শক্তি ছিল, এই শক্তিটি সম্মতিতে পরিণত হয়েছে, আমরা সম্মতির ভিত্তিতে আমাদের প্রতিনিধিত্ব নির্ধারণ করতে চাই। কিন্তু সেই সম্মতি নির্ধারণ করার
মানে অবস্থা এই দেশে আমি সামনে আসে আমি মনে করি না। 1970 সালে নির্বাচনের কথা বলা হয় যে মধুলাল মজুমদার সাহেব বলেন যে নির্বাচনটি ভালো হয়েছে, কিন্তু আমি নিজে সাক্ষী। আমি তখন মানে 1970 সালে তখন আমি মানে এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমিও ভোট দিয়েছিলাম। মানে আমাকে বলছিল যে মানে ভোট দেবে নাকি, ভোট একটা খেলা, ভোটের খেলা আর কি, ভোট দিয়ে আসলাম। অর্থাৎ একটা রাজনৈতিক দল 30%কে 99%-এ পরিণত করার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ একটা ভোট কেন্দ্রে যদি ধরেন থাকে, ঠিক আছে তাদের 33% ক্ষমতা আছে, কিন্তু 66% কিন্তু তাদের বিরুদ্ধে। এই বিরুদ্ধের ক্ষমতাটাকে, বিরুদ্ধের অবস্থাটাকে তারা শক্তি মদমতার মাধ্যমে, তাদের বল প্রয়োগের মাধ্যমে, তাদের এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা সৃষ্টি করে যে তারা ওই মানে ওই ভোট কেন্দ্রটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অথচ তারা কিন্তু মাইনরিটি মেজরিটিকে অস্বীকার করে। এই প্রবণতাটা আমাদের দেশে প্রবল। এবং আপনারা দেখেন যে রাজনৈতিক দলগুলো মানে সুবিধাবাদী চরিত্র, গণতন্ত্রের কথা বলে, তারা ঐক্যের কথা বলে, মানে ইসলামী ঐক্যের কথা বলে, কিন্তু মানে কার্যকরভাবে যখনই তাদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ যখনই তাদের মানে টেস্টেড হওয়ার একটা মানে সুযোগ আসে, তখনই তারা মানে উল্টো পাল্টা আচরণ করে। সেটা শেখ হাসিনার ওই 3 নির্বাচনেও দেখা গেছে এবং এই নির্বাচনেও সেই প্রবণতা দৃশ্যমান হচ্ছে। আমি মানে খোলামেলাই বলি, তারেক রহমানকে আমি 2012 সালে একবার লন্ডনে দেখা করেছিলাম এবং আমি আমার নিজের কৃতিত্ব জাহির করার জন্য আমি তাকে বলছিলাম যে পীর ঘরানা আছে না, পীর ঘরানায় এই যে আপনি দেখেন চরমনের পীর সাহেব, শশীদার পীর সাহেব, আমাদের এই কায়েদ সাহেব হুজুর জালুকাঠির, তারা আমার খুব পরিচিত, খুব ঘনিষ্ঠ। আমি চরমনায় একজন উপদেষ্টা ইত্যাদি। তখন উনি হেসে দেখে আমার দিকে তাকেই বললেন যে টাকাই যথেষ্ট। আমি অবাক হয়ে গেলাম। তার সেগুলো সেই 12 সালের। যাই হোক, এই অবস্থাটা আমাদের মানে 3M মানি, মাসল এবং মিডিয়া, যে মানে নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিনষ্ট করার যে প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়া শুরু করতে হবে। আমি হতাশ হতে রাজি নই। আমাদের 25 বছর যদি সময় লাগে, তাহলে পরেও এই যে তোমাদের পথ চলা শুরু হলো, এর মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ যদি একটা ডেমোক্রেটিক মাইন্ডসেট অর্জন করতে পারে, একটি ডেমোক্রেটিক সিস্টেমে অবতীর্ণ হতে পারে, তাহলে পরে তোমাদের সার্থকতা। আল্লাহ আমাদের সহায় হোক।